মিলিটারির, পুলিশের, র্যাবের ঘেরাওয়ের মধ্যে থেকে 3 মিনিট বক্তৃতা করলো, উড়ে দৌড়াইয়া পালাইলো, এসপির অফিসে আইসা আশ্রয় নিল। লোকটার কবরটা তুলে ফালায় দেওয়ার চিন্তা না করলে এই অভিমৃষ্যকারী ব্যক্তিরা বাংলাদেশটাকে যারা সর্বনাশ করতেছে, এরা এইভাবে ওই গোপালগঞ্জ অভিযানে যাচ্ছে, আপনারা সবাই সেখানে আছেন। একজন মহান ব্যক্তির আত্মাকে অপমান না করলে তাদের রাজনীতির কি ক্ষতি হতো? বিভিন্ন ধরনের খবর আসছে গোপালগঞ্জ থেকে। আমি ইউটিউবে দেখছি, পার্সোনালি দেখছি, বাংলাদেশের প্রত্যেকটা পাড়া, মহল্লা, থানা, ইউনিয়ন আমি চিনি, জেলা তো চিনি। সেইখান থেকে যেসব খবর আসছে, এটা তো মানে শরীর হিম করা, দম বন্ধ করার খবর আসছে। একজন বলতেছে এখান থেকে 16 থেকে 20 জন লোক নিহত হয়েছে। আমি নিজে দেখলাম একটা লোকের গলায় পা দিয়া, পাড়া দিয়া আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ধরে রেখেছে। সারা দিন যেভাবে যুদ্ধ হয়েছে, এটাকে যুদ্ধ বলা যায়? এইটা হইলো আসল যুদ্ধ হয়েছে। একদল লোক নিজের জীবন বিপন্ন করে তার অধিকার বা তার কথা বা তার মানে কি বলবো, তার আদর্শের জন্য সে যুদ্ধ করতেছে। সেটা ভুল, শুদ্ধটা তার ব্যাপার, আমি কিছু বলবো না। আরেক দল লোক পুলিশের পাহারায়, মিলিটারির পাহারায়, র্যাবের পাহারায়, স্বৈরাচার বললেও কম বলা হয়। অত্যাচারী এবং নিষ্ঠুরতার চরম শিখরে আরোহণ করে তাদের ঘাড়ের উপরে পা দিয়ে মিটিং করতে গেছে। কোথায় মিটিং করতে গেছে? গোপালগঞ্জ। ঠিক আছে, মিটিং করতে গেছে, সেটা সারা দেশব্যাপী তাদের জুলাই প্রোগ্রাম তারা করতেছে, গণসংযোগ। কালকে দেখলাম হঠাৎ করে আমার বুকটা একদম কাইপে উঠলো। একটা ছেলে স্ট্যাটাস দিল, আমরা গোপালগঞ্জ অভিযানে যাচ্ছি। আরে বাংলাদেশ, গোপালগঞ্জ অভিযানে যাচ্ছি। কারণ আবার একদল লোক বলা শুরু করলো, ওইখানে আমরা 32 নম্বরে যা করেছিলাম, আমরা সবাইকে নিয়ে এইটা বলবো যে তাকে নিশ্চিহ্ন করলেই নাকি বাংলাদেশের মুক্তি। এই ধরনের নিমক হারামজাদা, এই ধরনের বেঈমান বিশ্বাসঘাতকের দল যারা মুক্তিযুদ্ধের প্রধান নেতার কবরটা পর্যন্ত তুলে ফেলে দিতে চায়। আমি কালকে থেকে খুব আতঙ্কে ছিলাম, কারণ এই দেশটা তো আমার চিনার খুব বাকি নাই। আবার ইতিহাসে এই দেশটাকে আমি চিনি, পৃথিবীর শ্রেষ্ঠ বীর মহাবীর আলেকজান্ডার যে বিশ্বজয় করেছিল, উনি এসে গঙ্গার পশ্চিম পারে দাঁড়িয়ে বলেছিলেন, বড় বিচিত্র দেশ সেলুকাস, তার চেয়ে বিচিত্র দেশের মানুষ আমি সেই দেশে যাব। এই যে বিচিত্র দেশে কি হতে পারে, এইটা এখন আর আমার বিশ্বাস করতে ইচ্ছা করে না। যা ইচ্ছা তা হতে পারে। আর যে দেশের নেতার নাম হলো জনাব মোহাম্মদ ইউনূস, যে ইউনূস সাহেব সকাল বিকাল রাত্র দুপুর তার চেহারা এবং কথা বোঝা যায় না উনি কি বলতে চান। এখানে আমার মনে হতেছে, এখানে যদি রক্ত গঙ্গা বয়ে যায়, বঙ্গোপসাগর সমুদ্রটা যদি বাঙালির রক্তে লাল হয়ে যায়, তারপরে ইউনূস সাহেব সেই রক্তের সাগরে বসে উনি আনন্দ করতে পারবেন। এত বেশি নির্মোহ লোক বা এত বেশি কি বলবো তাকে মনে হয় আমি বলবো না। সারাদিন মারামারি হচ্ছে, বিএনপির নামে স্লোগান হচ্ছে, তারেক রহমান সাহেবের নামে বিশ্রী স্লোগান হচ্ছে, মারামারি হচ্ছে, মরে যাচ্ছে মানুষ। উনি নির্বিকার, উনি কি চান এই দেশে? কাজে উনি যে দেশে বসে আছেন সেখানে গোপালগঞ্জে কি হবে, এটা আমার মনে আজকে কালকে রাত্রে থেকে আমার প্রশ্ন আসছিল এবং আমি প্রশ্ন করছিলাম, তাহলে কি শেষ পর্যন্ত টুঙ্গিপাড়া থেকে
যে টুঙ্গিপাড়ায় আমি প্রথম গিয়েছিলাম। আমি আবারও বলছি, বঙ্গবন্ধু কবর হওয়ার পরে আমি ওখানে মাজার হওয়ার পরে আমি প্রথম গিয়েছিলাম, এবং সেই সময়টা ছিল গোপালগঞ্জের সব মানুষ যদি শুনেন যারা জীবিত আছে, আমি তাদের 100 মানুষের নাম বলতে পারবো, এবং গোপালগঞ্জের এমন কিছু মানুষ জীবিত আছে যারা সেদিন আমার সাথে ছিলেন, যারা সেদিন ছাত্র ছিলেন। সেই টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধুর কবরের পাশে আমি দাঁড়িয়েছিলাম। আমি যখন 76 সনের ছাত্রলীগের সেক্রেটারি হইলাম, 77 সনের 5ই জানুয়ারি আমি গিয়ে বঙ্গবন্ধুর কবরের পাশে দাঁড়াইলাম। সেই বঙ্গবন্ধুর কবর তখন একটা গোশালার মধ্যে, গোশালার পাশে ড্রেনের পাড়ে গরুর চনা পড়তো, এইরকম একটা জায়গাতে দিয়ে রাখছি। এখন সেই কবরটাও থাকবে না, আমার মনে খুব আশঙ্কা হইতেছে। বঙ্গবন্ধু আবার পাশাপাশি শুনতেছি তারা বলতেছে কোন কবরই এইভাবে মাজার হিসাবে রাখা যাবে না, জিয়াউর রহমানের কবর তুলে ফেলতে। খুব অদ্ভুত ব্যাপার। আমি আগে যা বলি আমার দল পরে তা বলে। আজকে দেখলাম মঈন খান সাহেবের মতো একজন সাদা মানুষ, সাদা দিলের মানুষ, মঈন সাহেব বলতেছে বাংলাদেশে বাস করতে হলে মুক্তিযুদ্ধের এবং মুক্তিযুদ্ধের ইতিহাস মেনেই বাস করতে হবে। আমার মনটা ভরে গেছে। মঈন খান সাহেব, আপনি বুঝেন। কালকে দেখলাম মন্টু ভাইয়ের শোক সভাতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আমাদের মহাসচিব বলল মুক্তিযুদ্ধের বাইরে দেশে কোনো রাজনীতি হবে না। তাহলে আমি যে 10 মাস যাবৎ বলতে 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 ক্লান্ত হয়ে গেছি, সেই কথাগুলো এখন আমাদের নেতাদের মুখে শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ বললাম। তাইলে দেশ এখন এই পথে আসছে। এখন আবার ওই যে আমি যে বলি যে সাপ গড়তে যাওয়ার সময় সোজা হয়ে যায়, যখন দেখছে আমাদের নেতা কর্মীরা স্লোগান দিচ্ছে আল জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, স্লোগান দেওয়ার পরে যে মহান ব্যক্তিরা যারা মুক্তিযুদ্ধে এই দেশের বিরোধিতা করেছিল, সশস্ত্র ভাবে আল বদর সৃষ্টি করে যারা বিরোধিতা করেছিল, যারা পাকিস্তানের মিয়াজির সঙ্গে বসে বৈঠক করেছিল, টিক্কা খানের সঙ্গে প্রথম বৈঠক যে গোলাম আজমের, টিক্কা খানের সঙ্গে প্রথম বাংলাদেশের নেতা হিসাবে গোলাম আজম বৈঠক করেছিল। ছবিগুলো এখন আমার হাতে আছে, দেখতে চাইলে দেখাইতে পারবো। সেই তারা মনে করলো বুদ্ধিজীবী হত্যা করেছিলাম, এখন তো এটা আবার বের হয়ে আসবে। আমরা মানুষকে ধর্ষণ, মেয়েদেরকে ধর্ষণ করেছিলাম, আমাদের কর্মীরা পাঞ্জাবিকে পথ দেখিয়ে নিয়ে গিয়েছিল, এটা তো বের হয়ে আসবে। এখন আবার কোথায় সরি মাফ করে দেন, আবার বিএনপির সাথে একটু তালগুল পাকা, এটা একটা ভুল হয়ে গেছে, এটা আবার আসতেছে। আমি তো এদেরকে চিনি, এবং আমি আবার বললাম আমি এদেরকে চিনি। এরা তো বলছিল 71 নাই, 47 আর 24 আছে। এরা বলছিল যারা অস্ত্র হাতে যুদ্ধ করছিল তারা মাপ চাও, লেখা বলছে, লেখা পত্রিকাতে, আর সবাই সমর্থন করছে। তখন আমি বলছিলাম এই রাজাকারের বাচ্চারা, বাম হাতু সাহেব বলছিলাম, এটা ভুল বলো, এই রাজাকার আল বদরের বাচ্চারা, মুক্তিযোদ্ধারা কিন্তু এখনো জীবিত আছে রে, মাইরে ফেল, কিন্তু মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোনো কথা বললে আবার আরেকটা মুক্তিযুদ্ধ হবে, এটা আমি বলছি। এবং আমার মতো একজন ক্ষুদ্র মানুষের কথার মধ্য দিয়ে আস্তে আস্তে প্রস্ফুটিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ। আজকের প্রেক্ষাপটে আমি যদি বলতে চাই, সেই লোকটার কবরটা তুলে ফালায় দেওয়ার চিন্তা না করলে এই অবিমৃষ্যকারী ব্যক্তিরা বাংলাদেশটাকে যারা সর্বনাশ করতেছে, এরা এইভাবে ওই গোপালগঞ্জ অভিযানে যাচ্ছি, আপনারা সবাই সেখানে আসেন, এইটা না বললে, অথবা যেখানে রক্তার একটা জেলা গোপালগঞ্জে গিয়া তার আত্মাকে, একজন মহান ব্যক্তির আত্মাকে অপমান না করলে তাদের রাজনীতির কি ক্ষতি হতো? তারা জোর করে গেল, জোর করে গিয়া মিলিটারির, পুলিশের, র্যাবের ঘেরাওয়ের মধ্যে থেকে 3 মিনিট বক্তৃতা করলো, ওরে দৌড়াইয়া পালাইলো, এসপির অফিসে আইসা আশ্রয় নিল, হাজারে হাজারে জনতা
উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম থেকে গোপালগঞ্জের রাজপথে নামলো, গুলি করলো, গন্ডায় গন্ডায় মারা গেল, শত শত আহত হইল, তারপর ওখান থেকে বের হতে পারবে না, মিলিটারি গিয়ে হাত জোর করলো, তারপরে বের হতে পারলো না। এখন বের হয়ে আসলেন কি করে? কি করে তারা, এই যে মহান ব্যক্তিরা, এত সাহসী ব্যক্তি, আমার ছেলের মতো এদেরকে বিরুদ্ধে কথা বলতে আমার খারাপ লাগে, কিন্তু এরা কাজটা করলো কি? এত লোকের রক্তের উপর দিয়া পরে মিলিটারি ট্যাঙ্কের ভিতরে বৈশা, ভেহিকলসের ভিতরে বৈশা কুত্তার মতো নিজের জানটা বাঁচায় আসতেন। কুকুরের লাইফ, এটা কুকুরের জীবন, সবাই দেখছেন। ওই ভিতরে বসে এইভাবে পালায় আসতে হয়েছে, আর মিলিটারিরা হাত জোর করে পাবলিককে বলছে আমাদেরকে বাঁচতে দাও, তোমরাও বাঁচ। এই কাজটা না করলে, এই রক্তের সাগরটা সৃষ্টি না করলে কি হতো বাংলাদেশে? এই কারণে আমি এত বেশি হয়ে গেছিলাম। সব আমার কাছে সবাই পাঠাইতেছিল দেশ বিদেশ থেকে, আমার সাথে কেন জানি সবাই খালি কথা বলে, ফজলু ভাই এরকম হয়েছে, ফজলু ভাই এরকম হয়েছে, ফজলু ভাই এরকম হয়েছে। আমি তো বাংলাদেশের কেউ না। তারপর মনটা আমার এত খারাপ হয়েছে যেটা চিন্তা করতে পারবেন। এই দেশ এখন কোথায় যাবে? এখন শুনতেছি এরা নাকি ক্লান্ত হয়ে গেছে, ষড়যন্ত্র করতে করতে ক্লান্ত হয়ে গেছে। না, এইটাও তাদের আরেকটা বাহানা। এরা নাকি ক্ষমতা ছেড়ে দিতে চায়, এইটাও একটা বাহানা। ওই যে তারেক রহমান সাহেবের সাথে যেমন লন্ডনে গিয়া বাহানা করিয়া কিছুদিন নিঃশ্বাস নেওয়ার সুযোগ তৈরি করছিল, এখন আবার বলতেছে না 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 আমরা চলে যাব, আমরা আমাদেরকে আপনারা তত্ত্বাবধায়ক সরকার। এটা শুনতেছি, আমি জানি না, আমার কাছে অনেকগুলা রিপোর্ট আছে। এই তো আরেকটা বাহানা, এই যে তাল বাহানা চলছে। ইউনূস সাহেব তো একজন নোবেল লরিয়েট, উনি তো 85 বছরের একজন লোক, উনি তো বাংলাদেশের, সারা বাংলাদেশের মুরব্বী। এরকম 85 বছরের লোক তো কেউ রাস্তা দিয়েও হাঁটে না, পলিটিক্সও করে না। আরেকজন নোবেল লরিয়েট সবচেয়ে বেশি বাঁচছে, তার নাম ঠাকুর। এখন আরেকজন আছেন, ইউনূস সাহেব স্পষ্ট করে এখন এই মুহূর্তে যদি বলে রাত্র 12টার সময় আমি বক্তব্য দিব জাতির উদ্দেশ্যে, আপনারা শুনেন, আমি কথা বলবো নির্বাচনের ব্যাপারে, এই মুহূর্তে যদি বলে এনাফ ইজ এনাফ, আমি 1 বছর রয়েছি, আমি সবকিছু করতে পারি নাই, ব্যর্থতা আছে, কাজে সমস্ত রাজনৈতিক দল আপনাদেরকে আমি বলছি আপনারা কালকে আসুন, আমি নির্বাচন দিয়ে দিতে চাই। এবং রাজনৈতিক দলকে দায়িত্ব যদি উনি বলে আপনারা তত্ত্বাবধায়ক সরকার করেন আর জাতীয় সরকার করেন, আমাকে আল্লাহর হস্তে মাফ করিয়া, আপনারা এই তত্ত্বাবধায়ক সরকারের আইন কিন্তু পাশ হয়ে গেছে, তত্ত্বাবধায়ক সরকার করে 120 দিনের মধ্যে অথবা 90 দিনের মধ্যে আপনারা নির্বাচন করেন, যে দল মেজরিটি হবে, যে কথাটা আমি প্রতিদিন বলছি, ওই যে আমি সবসময় বলি কাঙ্গালের কথা বাঁশি হইলে ফলে, সেই দল দায়িত্ব নিবে, মেজরিটি হবে। এখন যারা 5% 7% ভোট পাবে, তারা বলে আমরা যদি 7% ভোট পাই তাহলে আমাদেরকে ভাগ দিতে হবে। কি ভাগ? এটাকে বলে 7% ভোট পাইলে 300 সিটের মধ্যে আমাকে 7% সিট দিতে হবে, অর্থাৎ 21টা পার্লামেন্ট সিট তাদেরকে দিয়ে দিতে হবে। যারা একটা সিট পাবে না তাদেরকে 21টা সিট দিতে হবে। এইভাবে সিটের ভাগাভাগি করতে দেখা যাবে কোন দলে আর মেজরিটি হয় নাই। বিএনপি 40% ভোট পাইলে এমপি সিট পাইবে 120টা, তারাও 30টা সিটের 31টা সিটের থাকবে, তারা পারবে না। এইভাবে দেশটাকে সর্বনাশ করার জন্য জামাত, এনসিপি, মোল্লা, মুন্সি যারা আছে, তারা এই দেশটাকে তারা সর্বনাশ করতে চায়। ইউনূস সাহেব যদি এখনো বলি, আপনি যদি সুন্দরভাবে নিজের জীবনকে, যতদিন আছেন জীবনে যদি বাঁচতে চান সুন্দরভাবে, তাহলে নির্বাচনটা দিয়ে দেন, দেশের মানুষ বাঁচুক, আপনিও বাঁচেন। আর যা হচ্ছে দেশে, আমার কাছে মনে হচ্ছে ভাই, এই দেশটাকে ওই যে গরিবের সুন্দরী বউ সবাই ডাকে ভাবি, এই অবস্থার মধ্যে ইউনূস সাহেব ফেলে দিচ্ছে।